তোমার মেয়ে তো বড় হচ্ছে, তাকে কিরকম দেখতে চাও ভবিষ্যতে? अगर किसी माँ से कहा जाए कि तुमसे स्वर्ग छीन लिया जाएगा, बदले में तुम्हें क्या चाहिए, तो उस माँ ने कहा कि मुझे सिर्फ अपने बच्चों की तकदीर लिखने का मुझे मौका दे दो, मैं सिर्फ वही चाहता हूँ। এখনো কি পাওয়ার আছে যে তার জন্য আমি করবো এতটা? আমার বাড়িতে একটা জায়গা আছে যেখানে যাদের কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হই, তাদের ছবি ওখানে লাগানো আছে। সেখানে রজনীকান্তেরও ছবি আছে। হি ইজ ওয়ান অফ দোজ অ্যাক্টার্স যে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করে এত বড় জায়গা পেয়েছে, বাট অরিজিনালি বায়োলজিক্যালি হি ইজ আ মারাঠি গায়। আমিও যেরকম বাংলার ছেলে, কলকাতার ছেলে, আমার জন্ম এখানে, বাট ছোট ওয়ার্ডের নাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই নামটার সাথে তুমি এগ্রি করলে কি করে? আমি তো প্রথমে এগ্রি করিনি। তো প্রথমে আমার মনে হয়েছিল এই সিনেমার নাম অনন্ত সিংহ হলে ভালো হয়, বা শুধু সিংহ হলে ভালো হয়। আমি জানি না সে ঠিক না ভুল, আমি জানি না সে ভালো না খারাপ, কিন্তু যাই আছে না কেন আমি তার প্রেমে পড়ে গেছি। তুমি নিজেকে কিরকম স্টার হিসেবে দেখো? আমি আমার মায়ের সাথে আমি স্টারডাম দেখাবো, বা আমার মা আমাকে স্টার হিসেবে ট্রিট করবে, বা আমার বাবা সেইভাবে ট্রিট করবে, তারা কেন এইভাবে ট্রিট করবে? এই স্টার আর স্টারডামের ব্যাপারটা না কোনোদিনই কারুর জন্যই পার্মানেন্ট নয়। আমার বাড়িতে বলতে হয় রাজ কাপুর একজন সুপারস্টার ছিল, বা রাজেশ খান্না সুপারস্টার ছিল। তোমাকে আমরা যেরকম চিনি, মনে হয় না তুমি সরাসরি রাজনীতিতে যোগ করো। সত্যি নিজেকে রাজনীতির মধ্যে দেখতে পাই না। আমি রাজনীতির মধ্যে যেদিন যাব সেদিন একটা জিনিস আমাকে ছুঁড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আমার হৃদয়। কেউ বলে সুপারস্টার, কেউ বলে মেগাস্টার। জিত্তা আজকে আমাদের সাথে আছে। তো তুমি নিজেকে কিরকম স্টার হিসেবে দেখো? আমি নিজেকে স্টারের ঊর্ধ্বে শিল্পী সত্তা হিসেবে দেখতে চাই, এবং শিল্পীর থেকে ঊর্ধ্বে মানুষ হিসেবে দেখতে চাই। একজন ভালো মানুষ হয়ে উঠতে পারলেই আমার কাছে ওটা অনেক বেশি স্যাটিসফ্যাকশনের, অনেক বেশি অ্যাচিভমেন্ট মনে হয়। আর আহ, বাকি ট্যাগসগুলো যেগুলো আছে, হিরো, অ্যাক্টর, স্টার, সুপারস্টার, এই ট্যাগসগুলোকে আমি কোনোদিন বাড়িতে তো ক্যারি করি না, অন্য জায়গায় আমি ক্যারি করার চেষ্টা করি না। মানুষ ভালোবেসে অনেক নামে ডাকে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ট্রাস্ট মি, আমার বাড়িতে যদি কোনো সময় যাওয়ার সুযোগ হয়, বা যারা যারা আমার বাড়ি গেছে, আমার বাড়ির লোককে কাউকে দেখা হলে জিজ্ঞেস করতে পারো, আমার বাড়িতে প্রফেশনাল জিৎ, অ্যাক্টর, হিরো, স্টার, সুপারস্টার, আর্টিস্ট, এই জিতের একটাও ছবি নেই। যে কটা ছবি আছে সব ফ্যামিলি ম্যান জিতের ছবি আছে। তো আমরা কোনোদিন, আমি এটাকে কোনোদিন অতটা সিরিয়াসলি, অতটা গুরুত্বও দিই না, অতটা প্রধানতা দিই না। হ্যাঁ, তুমি দাও না, ঠিক আছে, কিন্তু বাড়ির সবাই তো এটার জন্য একটা কোথাও গিয়ে না, বাড়ির সবাই তো আরও দেয় না। বাড়ির সবাই কেন দেবে? বাড়ির সবাই মানে আমি আমার মায়ের সাথে আমি স্টারডাম দেখাবো, বা আমার মা আমাকে স্টার হিসেবে ট্রিট করবে, বা আমার বাবা সেইভাবে ট্রিট করবে, বা আমার ভাইয়েরা, বা আমার বাড়ির ভাইয়ের বউয়েরা, বা আমার বউ নিজে, তারা কেন এইভাবে ট্রিট করবে? তাদের জন্য, কারোর জন্য আমি বাবা, কারোর জন্য হাজব্যান্ড, কারোর জন্য দাদা, কারোর সন্তান, ওইভাবেই থাকি। অ্যান্ড আমি ওই আইডেন্টিটিগুলোকে বেশি এনজয় করি, বিকজ আমি বললাম যে আমি মানুষ হিসেবে আগে ইভলভ হতে চাই, মানুষ হিসেবে আগে বেশি পরিচিতি পেতে চাই। আমার কাছে ওই সত্তাটা ইম্পর্টেন্ট। আর 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 এই স্টার আর স্টারডামের ব্যাপারটা না কোনোদিনই কারুর জন্যই পার্মানেন্ট নয়। ইট অলওয়েজ কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। অমিতাভ বচ্চন একটা জায়গায় বলেছিল যে দের আর 5 স্টেজেস অফ স্টারডাম। 1 ইজ হু ইজ অমিতাভ বচ্চন, 2 ইজ গেট মি অমিতাভ বচ্চন, 3 গেট মি সামওয়ান লাইক অমিতাভ বচ্চন, 4 গেট মি আ ইয়াঙ্গার অমিতাভ বচ্চন, অ্যান্ড 5 ইজ হু ইজ অমিতাভ বচ্চন। সো আগেন, সে কে? আমরাও এখন আমাদের বাচ্চাদের বলতে হয় যে দেবানন্দ একজন সুপারস্টার ছিল, তারা জানে না। আমার বাড়িতে বলতে হয় রাজ কাপুর একজন সুপারস্টার ছিল, বা রাজেশ খান্না সুপারস্টার ছিল, তারা জানে না, তাদেরকে বলতে হয়। সো যদি কেউ মনে করে যে এগুলো সব পার্মানেন্ট আছে, না, তার সেটা হচ্ছে ইলিউশন। এই যে তুমি এত ভালো কথা বলো, এটা যখন তুমি শুধু বাংলাতে ছিলে তখন আমরা বুঝতে পারিনি। তো এই চেঞ্জটা কি হিন্দি থেকে ঘুরে আসে? আরে না 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 না, এমন কিছু নাই। হিন্দি একটা কাজ করে, না না, হিন্দি একটা কাজ করে কি হবে সেটা? ওরকম প্রশ্ন কিছু চলে এসেছিলো, তারপরে যেইভাবে কনভারসেশনটা ফ্লোতে গেছিল, তাতে এমন কিছু কথা চলে এলো যেগুলো ভাইরাল হয়ে গেছিলো, যেগুলো মানুষের মনে দাগ কেটেছিল। তো জাস্ট দ্যাট, এটা ফ্লোতেই বেরিয়েছিল। আদারওয়াইজ আমি যা মানুষ হিসেবে ইভলভ হয়েছি, প্রথমের দিকে আমাকে বম্বেতে যখন আমি গিয়েছিলাম, আমি ওখানে সাথীর আগে যখন 5 বছরের মতন ছিলাম, তখন আমি খুব ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়ে ইভলভ করেছিলাম। তার আগে আমি ভীষণ ডিপেন্ডেন্ট ছিলাম কলকাতায় যখন থাকতাম। বম্বে আমাকে ইন্ডিপেন্ডেন্ট বানিয়েছিল। আর শিল্পী সত্তা আর মানুষ সত্তাটা আমাকে ইভলভ হয়েছে আমি বাংলায়। এখানে কাজ করে, এখানকার মানুষের সাথে মিশে আমি যতটুকু ইভলভ হয়েছি, যাই আছি না কেন, সেটা এখানেই থেকে হয়েছি। সেটা যদি ভালো থাকে ভালো, খারাপ থাকে খারাপ, বাট এখানেই হয়েছি যেটা হয়েছি। আর মানুষের চোখে হয়তো ওই পডকাস্টের পরে একটু নলেজে এলো যে হ্যাঁ, জিৎ এই এই কথাগুলোও বলতে পারে।
আমি জানি আমার পরে তারপরে কয়েকটা ইন্টারভিউতেই ওই পডকাস্টের রেফারেন্স অনেকেই নিয়ে এসেছিল, অনেকেই বলেছিল। এবং খুব ইন্সপিরেশনাল কিছু কথা ছিল যেগুলো অনেকেই মোটিভেট, গোটা মানে ভারত জুড়ে সবাই মোটিভেটেড ফিল করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোমার মোটিভেশন এগুলো আসে কোথা থেকে? আমরা তো তোমার ভিডিও দেখে মোটিভেটেড হই। আমার সেলফ হেল্পগুলো পড়তে ভালো লাগে, বই হোক বা কোটেশনস হোক, তো এগুলো পড়তে ভালো লাগে। আর স্পিরিচুয়াল ম্যাটেরিয়াল পড়তে আমার ভালো লাগে। যখনই একটু লো ফিল করি তখন আমি ইনস্ট্যান্টলি দুজনের কোটস বা কথা পড়ি। সেটা হচ্ছে, একজন হচ্ছে স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছে চার্লি চ্যাপলিন। দুজনেই ডিফারেন্ট সত্তা, বাট চার্লি চ্যাপলিন অ্যাজ অ্যান আর্টিস্ট ভীষণ কানেক্ট করতে পারি, আর একজন ইভলভ মানুষ সেই হিসাবে কানেক্ট করতে পারি স্বামীজির কথা শুনে। শাহরুখ খান প্রচুর পড়াশোনা করেন আমরা শুনেছি। আই এম নট সো ওয়েল রেড, বাট ইয়েস, সুযোগ পেলে এই দুজন মানুষকে তো ডেফিনেটলি একটু পড়ার চেষ্টা করি, কারণ আমাকে একটু মোটিভেটেড রাখে এরা। যে হিন্দিতে সালমান খান যে একটা ট্রেন্ড শুরু করেছিল, সেটা বাংলাতে তুমি তো নিয়ে এসেছো, এখন মনে হচ্ছে তার থেকে আরো বড় করে নিয়ে এসেছো। হাম আপকে হ্যায় বন, এই যে বড় নাম থাকবে একটা সিনেমার, এই ব্যাপারটা ওই সিনেমা থেকে শুরু হয়েছিল হিন্দিতে। তার থেকেও বড় নাম, এই নামটার সাথে তুমি মানে এগ্রি করলে কি করে যখন? আমি তো প্রথমে অ্যাগ্রি করিনি তো। প্রথমে আমার মনে হয়েছিল এই সিনেমার নাম অনন্ত সিংহ হলে ভালো হয় বা শুধু সিংহ হলে ভালো হয়। তারপর আস্তে আস্তে যখন সময় এগোতে থাকলো তখন আমার মনে হলো এই নামটা প্রচলিত হতে থাকলো, পপুলার হতে থাকলো, মানুষের মুখে মুখে আসতে শুরু করলো, এবং আমাদের কাছে একটা মার্কেটিং টুলেরও জায়গা হয়ে গেল এই দুটো লাইনের মধ্যে। আমরা এমনটাই চেষ্টা করছি মার্কেটিংয়ের মাধ্যমে বলার যে মানুষই এসে বিচার করুক সে আসলে কী ছিল, বিপ্লবী ছিল না ডাকাত ছিল। আদারওয়াইজ যদি সোজা অনন্ত সিংহ থাকতো তাহলে আমাদেরকে প্রথমেই কমিটমেন্টে চলে যেতে হতো, যেটা হিরোইক স্টোরি আছে। এটা হিরোইক আছে কি নন হিরোইক স্টোরি আছে, ভিলেনিয়াস স্টোরি আছে, সেটা মানুষ যখন দেখবে তখন জানতে পারবে। তো আমাদের কাছে একটা মার্কেটিং টুল হিসেবে দাঁড়িয়ে পড়লো, কারণ আমরা ডাইকোটমি পাচ্ছিলাম, দুটো জায়গা পাচ্ছিলাম প্লে করার। আমরা এই ক্যারেক্টারটার মধ্যে দুটো সাইড পাচ্ছি, একটা হচ্ছে ডাকাত, একটা সাইড হচ্ছে বিপ্লবী ইংরেজদের সময় সেই স্বাধীনতা যুদ্ধ। দেবের দুটো সিনেমা এসেছিল কিছুদিন আগে, একটা ছিল বাঘা যতীন আর একটা ছিল রঘু টাকা। তো তুমি একেবারে সেই দুটোকে কম্বাইন করে নিয়ে চলে আসলে। না, এটা কোইন্সিডেন্স যে ওই দুটো নামে লাগিয়ে একেবারে। আমি জানি না ওই দুটো ম্যাটেরিয়াল কেমন ছিল, বাট আমি এই ম্যাটেরিয়ালটা নিয়ে ভীষণ কনফিডেন্ট আছি। আমি ভীষণ আশাবাদী, ভীষণ এক্সাইটেডও আছি। আমার মনে হয়েছে যে বেশ ইন্টারেস্টিংলি স্টোরিটা উইভ করা হয়েছে, এবং স্টোরির মধ্যে অনন্ত সিংহর ক্যারেক্টারটা দারুণভাবে ইভলভ হচ্ছে। এমনভাবে ইভলভ হচ্ছে, আমি জানি না সে ঠিক না ভুল, আমি জানি না সে ভালো না খারাপ, কিন্তু যাই আছে না কেন আমি তার প্রেমে পড়ে গেছি। ওকে, তুমি এক্ষুনি বললে যে দেবের ওই সিনেমাগুলো তুমি দেখোনি। না, তো দেব কোথাও গিয়ে সিনেমার ইন্ডাস্ট্রিতে তোমার প্রফেশনের দিক দিয়ে তো কম্পিটিটর, তো কম্পিটিটর কি করছে এটা তো খোঁজ রাখা খুবই স্বাভাবিক ব্যাপার, তো তুমি সেগুলো দেখো না কেন? আমার কম্পিটিশন আমি নিজেকেই সবসময় মনে করে এসেছি। আমার মনে হয় যে আয়নার সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছি তার থেকে প্রতিনিয়ত প্রতিদিন যদি একটু করে বেটার হতে পারি, দেন একটা অ্যাকমপ্লিশমেন্ট মনে হয়। আদারওয়াইজ যেই কাজগুলো কারুর ভালো কাজ যদি হয় তাহলে সেটা আমি দেখি, সেটা দেবের হোক আর শিবুর হোক আর XYZ যারই হোক না কেন। তো অ্যাজ লং অ্যাজ আমি জানতে পারলাম যে ভালো কাজ আছে, যদি কাজ সেইভাবে সারাই না ফেলতে পারে তাহলে তো এমন অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো দেখা হয় না আমাদের। ভালো ভালো ম্যাটেরিয়াল আছে, ভালো ভালো কন্টেন্ট আছে যেগুলো OTTতে পাওয়া যায় বা যে কোনো প্ল্যাটফর্মে দেখা যায়, আমরা সেগুলোই পুরো করে উঠতে পারি না। আর জাস্ট বিকজ আমাদের সো কল্ড কম্পিটিটর সে ওই ট্যাগটা আছে বলে আমাকে দেখতেই হবে, নট নেসেসারি। আমি ভালো কাজ দেখবো, তাতে আমি ইভলভ হবো, দেন স্পেন্ডিং টাইম ইন সামথিং উইচ ইজ রিয়েলি নট ওয়ার্কিং ওয়েল উইথ দ্য পিপল। তুমি এই সিনেমাটা করতে রাজি হয়েছিলে না? গল্প আর চরিত্র। এর আগে আমি শুনেছি তোমার কোনো ইন্টারভিউতে যে তুমি খাকি করতে রাজি হয়েছিলে জাস্ট কার্ড ফিলিং থেকে, হ্যাঁ, যে গল্পটাও জানতে না, কিছু জানতে না। না। তো তুমি সিনেমা তাহলে বাছো এক্স্যাক্টলি কিভাবে? ডিফারেন্ট সময় ডিফারেন্ট কারণে। এই সময় দেখো, আমি যখন নীরজের সাথে কথা বলছি তো নীরজের একটা রেপুটেশন, একটা গুডউইল আছে। ওকে, ও ভালো ভালো কাজ করেছে পাস্টে, এখনও OTT স্পেসের মধ্যে দারুণ দারুণ কাজ করে চলেছে। তো খাকি একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ ছিল, সেই ফ্র্যাঞ্চাইজের কাজটা নিয়ে আমার কাছে এসেছিলো। আর নীরজের সাথে আমার যেই সম্পর্ক আছে, তো এক এক সময় আমি সম্পর্ককে মর্যাদা দিই।
তো তখন আর আমি ম্যাটেরিয়ালটা দেখিনি, বাট থ্যাঙ্কফুলি আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, বাট পরে আমার মাথায় ছিল যে ম্যাটেরিয়াল একদম যদি ভালো না লাগে তাহলে না বলার জায়গা তো মানুষের কাছে থাকেই। কিন্তু থ্যাঙ্কফুলি আমাকে যেই রোলটা শোনানো হলো, আমাকে 10 মিনিট না 15 মিনিটের মধ্যে একটা নারেশন দেওয়া হলো যে এই আছে এই আছে, অর্জুন মৈত্র আসবে, অর্জুন মৈত্র এসে তারপরে পুরো সিস্টেমটাকে ঠিক করে দেবে। তো আমার কাছে এই 15 মিনিটের মধ্যে যতটুকু বোঝার আমি বুঝে গেছিলাম, অ্যান্ড থ্যাঙ্কফুলি মানে গিভেন চয়েসেসের মধ্যে যেই চরিত্রটা আমাকে দিয়েছিল, আমি হয়তো আমাকে গল্প শোনালে আমি হয়তো ওই চরিত্রটাই বেছে নিতাম। নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মে একটা শো আসছে, সেখানে আমি অ্যাজ আ লাইক প্রোট্যাগনিস্ট, অ্যাজ আ লিড আমি প্লে করছি। সো আমার কাছে না বলার খুব বেশি জায়গাও ছিল না। তোর অলরেডি সাকসেসফুল ওটা শোটা, ইয়া কিন্তু পথিকৃৎ বাসু একদম নতুন ডিরেক্টর, তুমি একদম নতুন তো নয়, অনেকগুলো কাজ করে ফেলেছে। কি লিখেছিলে তার একটাও কাজ? না, আমি ওর কাজ দেখিনি। হ্যাঁ, তো তোমার কাছে একজন অপরিচিত নতুন ডিরেক্টর ছিল, শুধু স্ক্রিপ্ট দেখে গল্প শুনে তুমি হ্যাঁ বললে? হ্যাঁ, কিছুটা নিজের উপরে বিশ্বাস ছিল, কিছুটা নিজের উপরে বিশ্বাস ছিল। কেন, এক তো হচ্ছে যে তুমি যেই প্ল্যাটফর্মের যেই মাটির উপরে দাঁড়িয়ে আছো, সেই মাটিটা যদি শক্ত না হয়, ওকে, তাহলে তুমি সেখানে কোনো কিছুই বিল্ড করতে পারবে না। তো মেন সবার জন্যই হচ্ছে ম্যাটেরিয়াল কী আছে, আমি কোন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়েছি। যেই প্ল্যাটফর্মের উপরে আমি দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্মের উপরে কিন্তু পথিকৃৎ ডিরেক্টর হিসেবে দাঁড়িয়ে আছে, আমি অভিনেতা হিসেবে দাঁড়িয়ে আছি, ও ডিরেক্টর হিসেবে দাঁড়িয়ে আছে। তো আমাদের কাছে ওই প্ল্যাটফর্মটাই শক্ত মনে হয়েছিল, আমরা এই প্ল্যাটফর্মের উপরে সবাই একসাথে ট্রাভেল করতে পারি আমাদের মনে হয়েছিল, তাই আমরা ওই প্ল্যাটফর্মের উপরে এলাম। আর পথিকৃৎ যেহেতু পাস্টে যে কটা কাজ করেছে সেই অর্থে সাকসেস পাইনি, তো এই কথাটা যখন আমি শান্তনু মৈত্র, যে আমাদের মিউজিক কম্পোজার, তাকে বলেছিলাম, সে খুব সুন্দর লাইন বলেছিল, সেটা আমাকে ভীষণ ভালো লাগলো। ও বলেছিল, আমি বললাম যে ऐसा है कि उसने 5-6 फिल्म की है, बड़े बड़े हीरोज़ के साथ फिल्म की है, लेकिन अनफॉर्चुनेटली उसकी एक भी फिल्म नहीं चली है। তখন ও প্রথম লাইন আমাকে বললো, इसका मतलब भूख है। তাই না, কি ভালো লাইন বললো, সাচ এ পজিটিভ লাইন। তো আমার সেই লাইনটা আমি নিলাম সেখান থেকে। আমার মনে হচ্ছিল যে এই মানুষটা যে এতদিন ধরে চেষ্টা করে চলেছে, সে সাকসেস পায়নি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট তার খিদে আছে। তো সেই খিদেটা না আমি প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি ফিল করেছি পথিকৃৎ যখন থ্রু আউট ফিল্ম সেটের মধ্যে ছিল। মানে ও আর সমীক হালদার যে এনার্জি জেনারেট করতো, সেটা আমার এনার্জিকে ডাবল আপ করে দিত। আর তারপরেও এই ফিল্মটাকে প্রি, শ্যুট অ্যান্ড পোস্ট, এই তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে পথিকৃৎ যেভাবে ইনভলভ হয়ে, যেভাবে পার্টিসিপেট করে ফিল্মটাকে কমপ্লিট করছে, হ্যাটস অফ টু হিম। ও যদি না থাকতো তাহলে এই ফিল্মটা এই জায়গাটায় এইভাবে আসতে পারতো না। সো ওর পরিশ্রম মানে ইজ দ্য মোস্ট। বাকি সবাই যে যার এদিক ওদিক কাজ করেছে, বাট পথিকৃৎ এই শুধুমাত্র এই ফিল্মেই লেগেছিল, এখনও লেগে আছে। তুমিও যে এত পরিশ্রম করেছো, এই যে এত রকম মেকআপ, একরকম অবতারে তোমাকে দেখা যাচ্ছে, নরকম বোধহয় অবতার আছে, তো এই এত পরিশ্রম করে অ্যাকশন সিনগুলো আমরা দেখেছি যেভাবে তুমি এফার্ট দিয়েছো, তো এই মোটিভেশনটা কোথা থেকে আসে, কোথা থেকে আসলো? গল্প না, এখনো কি পাওয়ার আছে যে তার জন্য আমি এটা করবো এতটা? না, এরকম বলছো কেন, এখনও কত কিছু অ্যাচিভ করা বাকি আছে। আমি মানে মনে হয় বিগত 24-25 বছর তো এইভাবে কেটে গেল, বুঝতেই পারিনি। এখন মনে হয় ইস, যদি বুঝতে পারতাম তাহলে অনেকগুলো জিনিস হয়তো কারেক্ট করতে পারতাম। বাট নেভারদারলেস উই স্টিল হ্যাভ মেনি মেনি ইয়ার্স টু গো। আমার কাছে অমিতাভ বচ্চন যেরকম অ্যাজ অ্যান আর্টিস্ট ইন্সপিরেশন, সেরকম অ্যাজ এ স্টার আমার কাছে রজনীকান্ত বিশাল বড় ইন্সপিরেশন। আমার বাড়িতে ওই একটা জায়গা আছে যেখানে কিছু আমার মানুষ যাদের কাছ থেকে আমি ইন্সপায়ার্ড হই, যারা আমাকে যাদেরকে আমি অ্যাডমায়ার করি, তাদের ছবি ওখানে আমার ওই জায়গাটায়, ওই স্পেসটার মধ্যে লাগানো আছে। সেখানে রজনীকান্তেরও ছবি আছে ফর 2 রিজনস। ওয়ান, যেইভাবে ওর রোল সিলেকশনসগুলো হয় এখনও, যেইভাবে ও স্টারডমটাকে ধরে রেখেছে। 2 ইজ হি ইজ ওয়ান অফ দোজ অ্যাক্টার্স যে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করে এত বড় জায়গা পেয়েছে, বাট অরিজিনালি বায়োলজিক্যালি হি ইজ আ মারাঠি গায়। তো এই দুটো জিনিস আমার ওর ব্যাপারে ইন্টারেস্টিং লাগে। আমিও যেরকম বাংলার ছেলে, কলকাতার ছেলে, আমার জন্ম এখানে, বাট আমার বায়োলজিক্যালি আমি সিন্ধি একজন, আর আমি বাংলায় এত ভালোবাসা পাই, এত অ্যাকসেপ্টেন্স পাই। তো রজনীকান্তের ওই জায়গাটা আমার সাথে একটা কমন ল্যান্ডিং হয়। অ্যান্ড তাছাড়া দ্বিতীয়ত আমি অ্যাসপায়ার করি যে রজনীকান্ত যেইভাবে এজ করেছে, যেইভাবে উইথ টাইম নিজের রোলস বদলাতে বদলাতে বাট নিজের জায়গাটাকে ধরে রেখেছে, দ্যাট ইজ সামথিং টু লার্ন ফ্রম হিম। তো এই দুটো জিনিস আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। রজনীকান্তের থার্ড জিনিসটা কেন ইন্সপায়ার করে? কোন জিনিসটা? হিন্দিতে গিয়েও সাকসেস পেয়েছেন রজনীকান্ত, হিন্দিতে
না, সেটা আমার হাতে তো পুরোপুরি নির্ভর করে না। আমাকে ইন্সপায়ার বটেই করে। আমিও হিন্দিতে গিয়ে খাকি সুযোগ পেয়েছি, করেছি, আগামী দিনেও যদি সুযোগ পাই আমি করব। আর আমার হিন্দি ভাষার উপরে দখলটা আমার অনেক বেটার আছে। আমি বলিও মানুষকে যে আমি আহ, হিন্দি স্কুলে পড়াশোনা করে আমি হিন্দি শিখেছি। আর বাংলাটা তো আমি পরিবেশ থেকে শিখেছি। বাংলা তুমি জানো কি জানি না, আমি বাংলা কোনোদিন বর্ণ পরিচয় পড়িনি, কিন্তু আমি বাংলা স্ক্রিপ্ট পড়ি। আমাকে স্ক্রিপ্ট যদি রোমান ল্যাঙ্গুয়েজে দেওয়া হয় আমার অসুবিধা হয়, বাংলা স্ক্রিপ্ট হলে আমি বাংলায় পড়া পছন্দ করি। খুব রেয়ার একটা জিনিস এটা, সত্যি। হ্যাঁ, আমি বর্ণপরিচয় আমার ভাইজিকেও সেদিন বলছিলাম, তারা স্কুলে বর্ণপরিচয় পড়েছে, বাকিটাও এদিক ওদিক দেখে আমার মতন করে শিখেছে। আমি বর্ণপরিচয়ও পড়িনি। সো ইয়া মানে হিন্দিটা দ্যাট ওয়ে আমার কাছে ভীষণ স্বাভাবিকভাবে আসে। আমার থিঙ্কিং ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে। আমি যখন খাকিতে কাজ করি বা বম্বেতে যখন মানুষদের সাথে কথা বলি, তারা অবাক হয় যে আমি বাংলার ছেলে, বাংলার হিরো, কী করে এইভাবে হিন্দি বলি। তখন ওদেরকে বলতে হয় যে আমি অ্যাকচুয়ালি অবাঙালি। আমরা খাকির পর তোমার কাছে তো স্বাভাবিকভাবেই প্রচুর অকার আসছে নিশ্চয়ই ইদানিং। করার মতন আসেনি এখনও, যে কাজটা আমি করবো সেরকম কিছু আসেনি। আর আমি ভাগ্যকে অনেক বিশ্বাস রাখি, ভাগ্যের উপরে যেটা লেখা আছে সেটা হবেই। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু নিজের তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে তুমি বাংলাতে এখন আমি দুটো ল্যাঙ্গুয়েজেই কাজ করতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা নয়, বিগত বেশ কয়েক বছর ধরে আমার পরিকল্পনা আছে যে আমি আমার কাজের মাধ্যমে পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছতে চাই। এবার সেটা আস্তে আস্তে করে হোক, ফাস্ট হোক, জানি না। যার জন্য আমরা যখন চেঙ্গিস করেছিলাম, আমরা ওটাকে ডাব করে হিন্দিতে রিলিজ করেছিলাম, বিকজ আমরা চাইছিলাম যে আমাদের কাজ বেশি মানুষের কাছে পৌঁছোক। তুমি জানো কি জানো না আমি জানি না। আমি এখানে কাজ করতে করতে আমি উড়িয়া ছবিও করেছিলাম, সোনা সাঙ্কালি বলে, যেটা বাংলায় মস্তান হয়ে রিলিজ করেছিল বস্তান নামে। আমি এখানে কাজ করতে করতে একটা ভোজপুরি ফিল্মও করেছিলাম, প্যার জব কেউ সে হই জ্বালা। দ্যাট ওয়াজ আ রিমেক অফ সাথী। তো সেটাও করেছিলাম। লক্ষ্য একটাই ছিল যে আমি বেশি মানুষের কাছে পৌঁছতে চাই। তো সেই অ্যাসপিরেশন এখনও আছে। কিন্তু বাংলার ইন্ডাস্ট্রি তো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। আনফর্চুনেট ব্যাপার সেটা। সেই জন্যই বারবার প্রশ্ন আসছে যে তুমি অল ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে যাবে কিনা, যাচ্ছ কিনা, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করাটাও মনে হয় ক্রমশ টাফ হয়ে যাচ্ছে, তোমরা যখন শুরু করেছিলে সেই সময় থেকে। হ্যাঁ, বাট আমরা তার বলে চেষ্টা করব না যে ইন্ডাস্ট্রি আমাদের এত কিছু দিয়েছে আমরা মানে খারাপ সময়ে ইন্ডাস্ট্রিকে ছেড়ে চলে যাব, সেটা তো হওয়া উচিত নয়। আমি তো ইন্ডাস্ট্রির পাশে থাকতে চাই এবং ইন্ডাস্ট্রিকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে চাই। আমি আমার বাকি সঙ্গীদেরকে নিয়ে, আমার ইন্ডাস্ট্রি ফেলো ফ্রেন্ডসদেরকে নিয়ে আমি চাই যে সবাই মিলে আমরা যদি ইউনাইটেড হয়ে ইন্ডাস্ট্রির স্বার্থে একটু যদি কাজ করা শুরু করি, তাহলে ইন্ডাস্ট্রি তাড়াতাড়ি হয়তো এখান থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ওপর অনেকের বিশ্বাস এই জায়গাতে চলে যাচ্ছে, যে বিশ্বাস ব্রাদার্স চলে যাওয়ার পর এখন অধিকারী যুগ শুরু হয়েছে বলে অনেকে বলছে। এগুলো কি তুমি ফিল করো কোথাও? না, এখনও বাংলা ইন্ডাস্ট্রির সেইভাবে যারা অভিভাবক হিসাবে থাকবেন, যারা গার্জেন হিসেবে থাকবেন, যাদের সুপারভিশনে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে, সেই কমিটি বা সেই ধরনের মানুষরা এখনও আমরা সেটেল করতে পারিনি। গভর্নমেন্টের তরফ থেকে হোক বা যে কোনো অধিকারী, আই মিন লাইক ইউ মিন ইফ দ্য চিফ মিনিস্টার আই ডোন্ট থিঙ্ক উনি এটাতে পুরোপুরি সময় দেবেন। আমার মনে হয় না, ওনার আরও অনেক বেশি দায়িত্ব আছে। আর এখানকার জন্য ওনারা যদি একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে দেয় যারা আনবায়াসলি, র্যাশনালি যদি জিনিসগুলোকে ফিগার আউট করে, তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি উপকৃত হবে। এখন এই যে সিনেমাটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই যে আসছে, এই সিনেমার নিরিখেই তুমি বলো যে তোমার এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয় সিনেমার জন্য? পাইরেসি না ওটিটি নাকি রাজনীতি? না, রাজনীতি এই মুহূর্তে তো আমার মনে হয় না যে ইন্টারনাল রাজনীতি ইন্ডাস্ট্রির কী আছে না আছে সেটা তো ক্রমশ প্রকাশ হবে। সো ফার সো গুড। যদি আগামী দিনে রিলিজের কাছাকাছি যদি দেখতে পারি যে ইন্ডাস্ট্রির ভেতরের নেক্সাস এটাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, দেন পারহ্যাপস উই উইল স্পিক অ্যাবাউট ইট, আর ইফ ইট ইজ নিডেড। আদারওয়াইজ রাজনীতি পার সে যেটা আছে, এক্সটার্নাল রাজনীতি যেটা আছে, আমার মনে হয় না যে সেখান থেকে কোনো রকমের কোনো কিছু হওয়ার চান্সেস আছে। পোস্ট প্রোডাকশনের কোনো একটা সিনেমাতে তুমি অভিনয় করবে এরকম একটা কথা এগোচ্ছিল, এরকম শোনা যায়, সেটা কি কোনোদিন এগোবে? মানে কোন জায়গায় আটকে যাচ্ছে? না, কোনো না কোনো সময় নিশ্চয়ই হতে পারে, এমন কিছু নয় যে হবে না। অ্যান্ড কার কখন কাকে প্রয়োজন হবে নোবডি নোজ। আমাকে শিবুর প্রয়োজন হবে না, শিবুকে আমার প্রয়োজন হবে, নোবডি নোজ। সো ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। আপাতত বিপ্লবী ডাকাত রিলিজ হোক, এই ফিল্মটা যদি সাফল্য পায়, অনেক ইকুয়েশন ঘুরে যাবে।
ওকে, এই সিনেমা রিলিজ হচ্ছে বলে বলি যে বাংলা সিনেমাতে হিট সিনেমা দেওয়ার জন্য প্রচুর ফেক নাম্বার দেখানো হয় যে এত বড় ব্যবসা করেছে। এই ব্যাপারটা তোমার চোখে পড়ে বা পড়লে কিরকম লাগে এটা? মানে আমি সরাসরিভাবে ওটার পার্ট নই, বাট আমি খুব বেশি ফেক অ্যারাউন্ড করা, আননেসারি একটা বাবল ক্রিয়েট করার পক্ষে নই। আমার মনে হয় যে সেটা ঘুরে আমার কাছেই আসবে ইভেনচুয়ালি। কালকে আমার পাস্টের সাথে আমার প্রেজেন্টে যখন কম্প্যারিজন হবে, সেখানে এমন পার্থক্য যাতে না হয় যেটা আমি নিজেই উত্তর না দিতে পারি সেটার। তো আমার মনে হয় যে হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস লাইফে লেগে থাকে, হিট ফ্লপস লেগেই থাকে, বাট তার মানে এই নয় যে আমরা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে ট্যাম্পার করে আর সেটা মানে মানুষকে বোকা বানিয়ে বেশি দিন ধরে ওটাকে কন্টিনিউ করতে পারবো, আমার মনে হয় না। যদি কেউ করে থাকে, দেন দ্যার ইজ আ কারেকশন নিডেড। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। আমরা টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, তাতে যে জায়গাতে তোমার ফ্যানদেরও যেখানে আশঙ্কা হচ্ছে হ্যাঁ, যে কিছুদিন আগে আমরা দেবের যে বাঘাযতীন সিনেমা দেখেছি, ওখানে দেবকেও নানা রকম মেকআপে নানা রকম লুকে দেখেছি। ট্রেলারে দেখে সবাই এক্সাইটেড ছিল, কিন্তু সিনেমা সেটা ডেলিভার করতে পারেনি। তো তোমার এখানে বিভিন্ন লুক কি টাইম দেবে পর্দাতে, না সেটা জাস্ট আসবে চলে যাবে? মানে আমি তো আমার প্রোডাক্ট নিয়ে কেন এনিথিং বলবো যেটা ডিমোরালাইজিং হবে বা নেগেটিভ হবে? আমার প্রোডাক্ট নিয়ে আমি হাইলি কথা বলবো, বাট ট্রাস্ট মি, তুমি তো খুব ক্রিটিক্যালি ফিল্মসগুলোকে দেখো, তুমি খুব ক্রিটিক্যালি রিভিউও করো। তুমি দেখো, তুমি নিজেই বলো যে পথিকৃৎ বসু বা তোমাদের ফ্রেটার্নিটির রাইটিং টিমের মধ্যে একজন আছে যে তোমাদের ইউটিউবার ফ্রেটার্নিটি থেকে আসে, তারা কী ধরনের কাজ করেছে। সো গুড টাইম। এখন যদি সাকসেস হয়, দ্য ইন্ডাস্ট্রি শুড এনজয় দ্য সাকসেস, অ্যান্ড যদি সাকসেস না হয়, দেন অ্যাগেন দেয়াল বি এ নিউ লার্নিং, কোথায় কোথায় আমরা ভুল যাচ্ছি। বাট আমি আশাবাদী, আমি ভীষণ আশাবাদী যে আমাদের কাছে ভীষণ এক্সাইটিং ম্যাটেরিয়াল আছে, এবং আমি ট্রেলারের পরে যে বাসটাও শুনতে পারছি, মানুষের মধ্যে যে বাস তৈরি হয়েছে, পিপল আর রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম, অ্যান্ড আই হোপ দ্যাট দিস কানেক্টস ওয়েল উইথ পিপল। একদম, আমাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে বলেই আমাদের ওই যারা ভালোবাসে জিতকে, তারা ভয় পাচ্ছে যে এই খারাপগুলো হবে না তো, এবার একটা সুপারহিট দুর্ধর্ষ সিনেমা আসবে। জাস্ট কিপ ইউর ফিঙ্গার্স ক্রস, প্রে টু গড অ্যান্ড ব্রিং ইন অল ইউর সাপোর্ট সব দিক থেকে, অ্যান্ড স্টে পজিটিভ টুয়ার্ডস দ্য ফিল্ম। এইটুকুই আমি বলতে পারি। আমি বাকি ভাউচ করতে পারি, অ্যাশোর করতে পারি যে যেই পথিকৃৎ বসুকে এতদিন ধরে ইন্ডাস্ট্রি চিনে এসছে, সেই পথিকৃৎ বসু থেকে একদম আলাদা পথিকৃৎ বসু একজন দেখবে, এবং সেই পথিকৃৎ বসু সবাইকে সারপ্রাইজ করবে ফর শিওর। জিতের জন্য তো অলরেডি শুনছি যে জিত অন্য রকমের জিত লাগছে। এটা জিতের কাছে নতুন নয়। জিত যখন আইপিএস অর্জুন মৈত্র করেছিল, তখন অনেকেই বলেছিল যে এটা অন্যরকম জিতকে দেখলাম। জিত যখন শেষ থেকে শুরু মাহিদ রোল করেছিল বাংলাদেশি বিজনেসম্যান, তখন অনেকেই বলেছিল যে আরে মনে হচ্ছে যে বাংলাদেশি একজন ক্যারেক্টার আছে। তো আমার কাজ তো অ্যাজ এ শিল্পী জলের মতন থাকা, যে কোনো রূপ, যে কোনো শেপ তুমি দিতে চাইবে, যে কোনো আকার দিতে চাইবে, সেই আকার যেন আমি নিয়ে নিতে পারি। But from the director's point of view, from the material point of view, this is really exciting material. অন্যরকম পথিকৃৎ বসুকে দেখবো বলছো যে, হ্যাঁ, তোমার কি একটা টাচে যে পথিকৃৎ বসু পাল্টে গেছে, মানে কেন চেঞ্জটা হয়েছে? না, আগেন আমি ওই প্ল্যাটফর্মের কথা বলছিলাম। আমরা কোন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছি? সেই প্ল্যাটফর্মটা কংক্রিট প্ল্যাটফর্ম নাকি মাটির, নরম মাটির প্ল্যাটফর্ম? তো এই প্ল্যাটফর্মটা আমাদের মনে হচ্ছে যে একটা কংক্রিট প্ল্যাটফর্ম আছে। মানে একটা বাংলার মাটির গল্প, রুটেড গল্প, যেটা গ্লোবালি যদি দেখো, মানুষ ওই ভোকাল ফর লোকালের জন্য খুব ভাউচ করছে। মানে অনেকগুলো ফিল্মস আছে ইন দ্য পাস্ট ইন রিজনাল ল্যাঙ্গুয়েজেস, যেগুলো ওয়ার্ক করেছে, বিট কান্তারা অর বিট কেজিএফ, তাদের ওই লোকাল মেলিউটাকে, ওটাকে ইন্ট্যাক্ট রেখেই ওটা করা হয়েছে। লোকাল কালচারটাকে, কালচারাল ভ্যালুগুলোকে ইন্ট্যাক্ট রেখে করা হয়েছে। লোকাল ক্যারেক্টারাইজেশনসগুলো, তাদের কানেক্টও আছে। অনন্ত সিংহ খুব বেশি পপুলার না হলেও, অনন্ত সিংহর ব্যাপারে যখন মানুষকে বলা হচ্ছে, তারা এখন রিলেট করতে পারছে, যখন জানতে পারছে যে হ্যাঁ, মাস্টার দাসুর্য সেনের সে একজন সঙ্গী ছিলেন। সুভাষবাবু এসে ওনার সাথে কথা বলেছিলেন, জেলে গিয়ে এসে দেখাও করেছিলেন, যেটা আমরা ট্রেলারেও দেখেছি। তো মানুষ তাতে বুঝতে পারছে যে হ্যাঁ, একজন লিভিং হিউম্যান ছিল, যে বাংলারই একজন মানুষ। এই কানেকশনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আজকেই সকালবেলা আমার একজনের সাথে কথা হচ্ছিল, যে মাস্টারদা সূর্য সেনের পরিবারের যারা আমাদের ট্রেলার লঞ্চে এসেছিল, আমার সাথে সেদিন কথা হয়নি, বাট আজকে কোন কারুর মাধ্যমে আমার সাথে ফোনে তাদের কথা হলো, আর এই কথাগুলোই হচ্ছিল যে আমরা খুব হ্যাপি, এক্সাইটেড এই ধরনের কোনো ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। আর তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সেটাকে সার্কুলেট করেছে, যার মাধ্যমে আমার সাথে কানেকশন হয়েছে অন্য একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে। তো এই জিনিসটা ভালো জিনিস যে হ্যাঁ, বাংলার একটা
মানে রক্ত মাংসের একজন বাস্তব চরিত্র, তাকে নিয়ে একটা গল্প হয়েছে। তো এটা আমার মনে হয় যদি একটুও ভালো ম্যাটেরিয়াল থাকে এটা সার্কুলেট হতে বেশি সময় লাগবে না। যখন সরকার বদল হলো তুমি অনুষ্ঠানে গেছিলে বলে প্রচুর বিতর্ক হয়েছে। হ্যাঁ। আমরা ভিডিওতে বলেছিলাম যে তোমাকে আমরা যেরকম চিনি মনে হয় না তুমি সরাসরি রাজনীতিতে যোগ করো। তো কোয়েল মল্লিক কিছুদিন আগে তৃণমূলের হয়ে রাজ্যসভায় গিয়ে আবার এখন যদি তাকে যেতে হয় বিজেপির হয়ে যেতে হবে। তো এই ব্যাপারগুলো দেখে কি তুমি রাজনীতি থেকে দূরে থাকো নাকি আমরা এই ব্যাপারটা তো পরে ঘটেছে, আমি তো অনেক আগে থেকেই রাজনীতি থেকে দূরে থাকি। আমার কলিগসরা, ফিল্ম ফ্রেটার্নিটির লোকেরা যারা যারা গেছে তারা মানে অনেকেই আছে যারা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট অফ লাইফে তারা ডিসিশন নিয়েছে। বাট আমি অনেক দিন আগে থেকেই পরিষ্কার করে বলে দিয়েছি, এক, আমি রাজনীতি বুঝি না, দ্বিতীয়ত আমি নিজেকে ওখানে দেখতেও পাই না। তো যার ফলে আমি রাজনীতি থেকে দূরে আছি এবং সকলের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমি এই স্টান্সটাই কন্টিনিউ করব। কিন্তু রাজনীতিতে না যাওয়া মানে একটা বিশাল বড় লোক জয় করা, প্রলোভন জয় করা, যে এগুলো আমার এত বেনিফিট আছে। তো সেই ইয়েটা পাও কোথায় থেকে তুমি, মনে জোরটা পাও কোথায় থেকে? কারণ দেখো তোমার যারা সার্কেল আছে বা সবাই আশেপাশে তারা কোথাও না কোথাও গিয়ে জয়েন করছে। ইভেন পাশের প্রতিবেশী রাজ্যে আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি সেখানেও এরকম হচ্ছে। তো তুমি এটা এখনো একাই এরকম সেই অনন্ত বিপ্লবী হয়ে দাঁড়িয়ে? না না, একা নই। আমার আমার প্রথম কথা হচ্ছে যে আমার জীবনে আজ অবধি আমি একটা নন ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসে হোয়াট এভার জায়গা আমি ফিল্ম লাইনে করেছি, এই প্রফেশনে করেছি, তো এটা কোনোটাই সহজ ছিল না, সবটাই কঠিন পথের মাধ্যমে হেঁটে আসা হয়েছিল। তো আমি জানি যে রাজনীতির সংস্পর্শে এলে, রাজনীতির সাপোর্টটা পেলে হয়তো অনেক জিনিসগুলো একটু সহজ হয়ে যাবে। বাট আমি তো অভ্যস্ত কঠিন জিনিসগুলোকে নিয়ে ডিল করা। তো এতদিন ধরে আমি কঠিন জিনিসগুলো নিয়ে ডিল করে এই অবধি সার্ভাইভ করে এসেছি যখন, আগামী দিনেও আশা করি পারবো। উপরওয়ালার উপরে এই আস্থাটা আছে, এই ভরসাটা আছে, এই ফেথটা আছে। এই লড়াইটা ভেতর থেকে এমনিই আছে তোমার সবসময়? হ্যাঁ, চলে আসার আমি সত্যি নিজেকে রাজনীতির মধ্যে দেখতে পাই না। আমি রাজনীতির মধ্যে যেদিন যাব সেদিন একটা জিনিস আমাকে ছুঁড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আমার হৃদয়। সেটাকে আমায় ছুঁড়ে ফেলে দিতে হবে আগে, তারপরে আমি রাজনীতিতে আসবো। তোমার মেয়ে তো বড় হচ্ছে, তাকে কোন কির মধ্যে দেখতে চাও ভবিষ্যতে? যেমনভাবে ঈশ্বর চাইবেন, যেমনভাবে ওর ইচ্ছে হবে। আমি 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 একটা কথা ছিল না, একজন কেউ জিজ্ঞেস করেছিল যে अगर किसी माँ से कहा जाए कि तुमसे स्वर्ग छीन लिया जाएगा, बदले में तुम्हें क्या चाहिए? तो उस माँ ने कहा कि मुझे सिर्फ अपने बच्चों की तकदीर लिखने का मुझे मौका दे दो, मैं सिर्फ वही चाहता हूँ। तो अगर मुझसे मेरा स्वर्ग छीन लिया जाएगा और मुझे कहा जाएगा कि मेरे बच्चों की तकदीर मुझे लिखी जाए, तो मैं यही लिखूंगा कि मेरे बच्चे जो बनना चाहते हैं, जो करना चाहते हैं, वो बने, वो करें। মেয়ে তোমার সিনেমা দেখে এক্সাইটেড ফিল করে না? হ্যাঁ, শি ফিলস হ্যাপি, শি ফিলস গুড, বাট দে আর ইন দেয়ার ওন ওয়ার্ল্ড। ওর একটু মিউজিকের প্রতি ইনক্লিনেশন আছে। আচ্ছা। হ্যাঁ, বাট বাচ্চারা অনেকেই আছে, আমার ভাইপো ভাইজি ওরাও আছে। তো কেউ স্পোর্টসে আছে, আমার ভাইপো যে আছে সে সব রকম জিনিস করে, ব্যবসাও করে, হি ইজ নাও 20। তো ও ব্যবসাও করে, আর ফিল্মের ও পোকা আছে, ও সব ধরনের ফিল্ম দেখে, আর আমার ফিল্মগুলো প্রত্যেকটাই দেখে। হ্যাঁ, দেখে বেশিরভাগ সময় ও ক্রিটিক্যালি সেটাকে অ্যাপ্রোচ করে, বাট আমাকে নিয়ে উচ্ছ্বসিতই থাকে, আমাকে নিয়ে প্রশংসাই করে। ওকে, আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, কয়েকটা ছোট ছোট প্রশ্ন করবো। কখনো কি কোনো চরিত্র শুধুমাত্র বিতর্কের ভয়ে ছেড়ে দিয়েছো? আসেনি আমার মনে হয় এরকম চরিত্র যেটা খুব বিতর্কিত জায়গায় আছে। আচ্ছা, অ্যাকশন আর রোমান্স কোন ধরনের সিনেমা দেখো? ব্যক্তিগতভাবে আমি মারপিট করতে পছন্দ করি না, আমি পিস লাভিং পারসন। তাই ব্যক্তিগতভাবে যদি বলো যে আমার ভালোবাসার কথাগুলোই, রোম্যান্সের জিনিসগুলোই ভালো লাগে, ভালোবাসাটাই বেশি ভালো লাগে। বাট দর্শকদের যদি কথা মাথায় রাখতে হয় তাহলে আমার যেই জিনিসই দর্শককে এন্টারটেন করবে, আর অ্যাকশনের একটা বড় দর্শক আছে, স্পেশালি বয়েজ, মেন, দে লাইক অ্যাকশন। ভিলেন না হিরো, কি ধরনের চরিত্র? অফকোর্স হিরো। ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য কখনো যদি কোনো দিন সুযোগ আসে, যদি মনে হয় যে ওরকম সেট আপ আছে, মানে নায়কও ওরকমই কেউ আছে, বা অপোজিটে যে আছে নায়িকাও হতে পারে, সেও যদি এমন কিছু স্ট্রং আছে, তাহলে মেবি আই ক্যান থিঙ্ক অফ ইট। বাট আমি নিজে পজিটিভ থাকতে ভালোবাসি, তাই হিরোইক ক্যারেক্টার্সগুলো যেগুলো পজিটিভ হয় সেই চরিত্রই আমাকে বেশি টানে। কমেডি না থ্রিলার, কি দেখতে পছন্দ করো তুমি? ওকে,
এনিথিং উইচ ক্যান হুক মি, যেটা আমাকে ইন্ট্রিক করে রাখবে, এক্সাইট করে রাখবে, সেটাই ভালো লাগে। এনি গুড ম্যাটেরিয়াল, মানে এক এক সময় মুড যখন লো থাকে তখন কমেডি দেখতে ভালো লাগে, আদারওয়াইজ ইফ আই এম ইন আ নর্মাল মুড দেন আই ক্যান ওয়াচ এনিথিং, আই ক্যান ওয়াচ এ থ্রিলার অলসো। ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আছে? দেখো, বন্ধু এটা না মানে বলা যত সহজ, उसको निभाना उतना इजी नहीं है, মানে এটাকে নিভানা বাংলায় কি হবে? সেটা পালন করা। ওকে, সো বলা যত সহজ পালন করা অতটা সহজ নয়, বাট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে ইন্ডাস্ট্রির। ওকে, তাকে বন্ধুর সংজ্ঞাটা দেয়া যেতে পারে যদি ওইভাবেই দেখতে হয়। সো দেয়ার কোয়াইট আ ফিউ পিপল যাদেরকে আমার সাথে ভালো সম্পর্ক আছে। ইন্ডাস্ট্রির অনেকেই তো তোমাকে বন্ধু বলে পরিচয় দিতে বেশ আগ্রহী, পরিচয় দিতে পছন্দ করে। মানে অ্যাগেন ওটা আমার জন্য প্রিভিলেজড মনে হয়, আমি প্রিভিলেজড ফিল করি, অনার্ড ফিল করি যে হ্যাঁ দে সি আ ফ্রেন্ড ইন মি। আর আমি মানে যদি বন্ধুত্ব করি বা সম্পর্ক কারোর সাথে যদি আমার সম্পর্ক জুড়ে যায়, তাহলে আমি সেটাকে পালন করার পুরোপুরি চেষ্টা করি। মানে আমার স্কুল ফ্রেন্ডসদের সাথেও বন্ধুত্ব আছে, আমি ক্যারাম খেলতাম একটা সময়, আমি স্টেট চ্যাম্পিয়ন ছিলাম, আমার ক্যারামের একটা সার্কেল ছিল, তাদের সাথেও আমার সম্পর্ক আছে। এবং আমার পুরনো যারা প্রকৃত বন্ধু যারা 5-6 জন আছেন, যাদের সাথে এখনও আমার রোজই কথা হয়, তো আমরা সম্পর্ক তৈরি করলে সেই সম্পর্ককে নিয়ে চলতে আর বাঁচতে ভালোবাসি। দর্শক কি এখনো স্টার দেখে সিনেমা দেখতে আসে, নাকি সিনেমা ভালো হলেই সিনেমা? না দেখো, একটা ইটার্নাল ক্লিশে, বাট ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট কন্টেন্ট ইজ দ্য কিং। এটা সবসময়ই বাস্তব ছিল, ঠিক ছিল। অ্যান্ড ক্রমশ সময়ের সাথে সাথে মানে ওই যে স্টার পাওয়ার ব্যাপারটা আছে, সেটা কতটা রেলেভেন্ট আছে আমি জানি না, বাট আগেও তাই ছিল, এখনও তাই আছে। মানুষ কিন্তু ভালো গল্প যদি হয় সেটা বেশি বেশি করে দেখে। স্টার পাওয়ার হয়তো 2-3 দিন ওটাকে পুল করতে পারবে, বাট 2-3 দিন পুল করলে ফিল্মের সাকসেস ডিফাইন হয় না। সাকসেস ডিফাইন হয় সেটা যদি লং রানের জন্য পুল করতে পারে, অ্যাটলিস্ট 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, ওটা যদি প্রপারলি নিজের মেরিটে চলে, গল্পের মেরিটে যদি চলে, তাহলেই সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুল। বাকি যেটা আছে ঠিক আছে, দ্যাট ইজ লাইক আ ভেরি টেম্পোরারি ফেস। ওকে। আর এই যে ছবিটা আসছে আমাদের, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবি কোনো রাজনৈতিক বিতর্ক জন্ম দিতে পারে, বিতর্কিত হতে পারে? এখন তো সবেতেই কথায় কথায় বিতর্ক হয়। না, যারা বিতর্ক তৈরি করতে ভালোবাসে তারা তো হ্যাঁ বললেও বিতর্কিত করে দিতে পারে, না বললেও বিতর্কিত করে দিতে পারে। তো এরকম অনেক কাজ আছে যেটা আমরা করলেও মানুষ কথা বলবে, না করলেও মানুষ কথা বলবে। তো তার থেকে মানুষ করে কথা শুনুক, সেটাই ভালো। তো আমরা তো করে ফেলেছি, যদি কোনো বিতর্ক মানুষ দেখতে পায় বলবে, সেটাকে আমরা তখন সিচুয়েশন দেখে ডিল করে নেব। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এটা কোনো বিতর্কের কথা আছে। এবং এই ফিল্মটাকে যদি একজন ঐতিহাসিক চরিত্র হিসেবে না দেখেও যদি অ্যাপ্রোচ করা হয়, যদি এমনি দেখা হয় একজন ফিকশনাল চরিত্র হিসেবে, তাতেও এই ফিল্মটা ভীষণ এক্সাইটিং লাগবে। ওকে, 14 তারিখ আসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো দর্শকদের তুমি যদি কিছু বলো, কেন দেখতে আসবে সবাই? ইয়েস, কেন দেখতে আসবেন? বিকজ এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা শুধুমাত্র একজন মানুষের গল্প নয়, এটা শুধুমাত্র একজন বিপ্লবী অনন্তলাল সিংয়ের গল্প নয়। এই গল্পটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর খোঁজার গল্প, যে এই মানুষটা যার গল্প আমরা বলছি, সে কি বাস্তবে বিপ্লবী ছিল না ডাকাত ছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনারা সবাই 14 তারিখে সিনেমা হলে যান। 14 আগস্টে রিলিজ হচ্ছে। সিনেমা হলে গিয়ে দেখুন সপরিবারে সকলের সাথে, এবং দেখে ভালো লাগলে সবাইকে বলবেন এই সিনেমাটা দেখার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, নমস্কার।